আমাদের যে হিটিং মেথড আছে যেটা বার্লেস বা heating is often used when plants and parts of the dish is brought for counting. তো সেই ক্ষেত্রে কি হয় আন্ডার দ্য বার্লেস আমরা ডান দিকের ছবিটা যদি দেখি এটার নাম হলো বার্লেস funnel is used which heats the sample and dries it insects then fall through funnel then এই যে মাঝখানে একটা আধারের মধ্যে একটা লোহার তারের মধ্যে ডিস্ট্রিবিউশন হইতে স্যাম্পল হচ্ছে ওয়ান মানে ওয়াই তো কেন নিলা ওর সাথে ওয়াই তো ওর সাথে নেওয়া যাবে না কেন 2 2 কাটা গেল হ্যাঁ 2 কাটা গেল না ওখানে সংখ্যা নিতে হবে যখন ঠিক সহ্য আছে করতে না পারে এই যে সাধারণত যদি নিচে থেকে শুকায় যায় অথবা ইনসেক্টটাকে পাতাগুলো সাধারণত বিবর্ণ হয়ে কিন্তু 2 শুকায় কমন যাবে নিলাম না আর 2 কাটা ইনসেক্টগুলো গেলে যেহেতু শুধু পাতার 1 মধ্যে কোনো কিভাবে খাবার নেই থাকে 1 না আর এটার সাথে ইনটু তো ওয়াইটা থাকবে ডিসঅ্যাক্টিভ তাই হয় না এবং কালেক্টিভ এখানে কন্টেন্টটাকে ওয়াই স্কয়ারের কাহিনী আবার ওয়াই এর সাথে আলাদা হবে আবার বুঝছো দেখো এখানে 2 এর সাথে এখানে আমাদের 2 কমন এলা x স্কয়ার মাইনাস 4x হলো হ্যাঁ আচ্ছা এটা এখানে স্টপ রাখো প্লাস y স্কয়ার মাইনাস 2y তারপর আমাদের যেটা আছে হলো আচ্ছা প্লাস 1টা একদম আমরা এখানে রাখলাম এই পাশে মাইনাস 1 করে দিলাম ঠিক আছে এইটা এক অংশ এটা একটা অংশ হইলো কিনা বলো নেটিং আছে নেটিংটাকে দুই দিনের নেটিং হলো ডিব্যাক মডেল 24 নেটিং সাধারণত নেটিং ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড টেকনিক ইন এখন তাহলে স্যাম্পলিং দে আর 2 কমন নেওয়া থাক নেট যে করছি এখন x স্কয়ার মাইনাস 2 ইনটু 2x হবে তাহলে এখানে আরেকটা কি লাগবে বলো তো 2 দুগুণে 4x হয়ে গেছে আমার a তে x লাগবে শুধু এখানে এই দুইটা এক্সট্রা আছে না এই দুইটা এক্সট্রা আছে না প্লাস 2 এর উপর স্কয়ার করে দিলাম ঠিক আছে কত নিলাম তাহলে এক্সট্রা 4 নিলাম এক্সট্রা 4 নিলাম না 2 দুগুণে 4 এই 4 দুগুণে কত হবে 8 হবে এই 8টা এই পাশে যদি আমি বিয়োগ করি -1 প্লাস 8 হবে না ওই যে ওটার মতই করলাম প্লাস 8 হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে প্লাস এখানে y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু এখানে 1 আছে নিশ্চয়ই তাহলে প্লাস লাস্টে একটা 1 স্কয়ার ছিল ঠিক আছে এখন তাহলে হ্যাঁ এই প্লাস 1 একটা বেশি নিলাম ঠিক আছে এই প্লাস 1টা এখানে একটা প্লাস 1 করতে হবে ঠিক আছে এখন তাহলে দেখো সূত্র 2 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার হচ্ছে প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ঠিক আছে ইকুয়াল 8 হচ্ছে এখন 8 কে এদের দ্বারা ভাগ করে দেব x মাইনাস 2 হোল স্কয়ার ভাগ 8 ভাগ 2 হ্যাঁ 8 ভাগ 2 8 ভাগ 2 প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ভাগ 8 ভাগ 1 মানে 8 ঠিক আছে ইকুয়াল কি হবে 1 হবে এই যে a স্কয়ার মানে 8 ভাগ 2 b স্কয়ার মানে 8 এই যে ওই দুইটা নিচে ভাগ হ্যাঁ 8 ভাগ 2 মানে 4 হচ্ছে ঠিক আছে x minus 2 এর স্কয়ার বাই 4 প্লাস y minus 1 এর স্কয়ার ভাগ 8 ইকুয়াল কি হলো 1 হলো এখন এইটা থেকে এখন যা যা চাইছে সেটা দেখো তো a বড় না b বড় আমাদের যেটা আছে এক্সট্রাকশন ফ্রম b বড় ঠিক আছে তাহলে b বড় সূত্র বুঝতে পারছো এইভাবে করে হ্যাঁ হচ্ছে এখানে ফিজিক্স বের করো নাকি ফিজিক্স করবা না এইটুকু থাক বলতেছে মাটিতে আসলে ইনসেক্টের মানে পোকার বিভিন্ন স্টেজ থাকে সেখান থেকে আমরা মাটিকে কালেক্ট করে নিয়ে এসে বায়োলজি দেই এই যেখানে লেগেছে বায়োলজি বানাতে দিতে পারি সুইং করতে পারি ওয়াশিং করতে পারি ফ্লোটিং করতে পারি ফ্লোটিং হইতে পারে ঠিক আছে এই টেকনিক গুলো এগুলা বিদেশে আমি 2-3টা টেকনিক আমি নিজে করে আসছি সিলিং ছিল আমার ওয়াশিং ছিল এন্ড ফ্লোটিং ছিল না সাধারণত মাটি থেকে পদ্ধতিতে এক্সট্রাকশন ফ্রম সয়েল আধুনিক পদার্থবিদ্যা ওইটা করা হয় তারপরে আমাদের যেটা আছে সেটা হলো মার্কিং এন্ড রিক্যাপচারিং স্যাম্পলিং মেথড তোমরা জানো শীতের সময় আমাদের দেশে কিন্তু বিভিন্ন পাখি চলে আসে সাইবেরিয়া থেকে মানে আমাদের হলো উত্তর অংশ থেকে যেটা একদম বরফে আচ্ছাদন থাকে সারা বছরই কারণ এরা মেরুর কাছাকাছি তো মার্কিং এন্ড রিক্যাপচারিং আমাদের দেশে দেখবা যে গাভীতে আমাদের এখানে হয় না সিরাজগঞ্জের বাগাবাড়িতে যখন প্রাণ যে দুধ নেয় বলছে হাজার হাজার গাভী আছে যারা দুধ খেতে এগুলোকে আসলে চিনবে কিভাবে ওরা সাধারণত কানের মধ্যে একটা মার্কিং একটা ট্যাগ লাগাই দিয়ে ট্যাগ থেকে সাধারণত বুঝতে পারে কোনটা কিভাবে সারা হয়েছিল তো এখানে তোমার ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে মার্কিং রিক্যাপচারিং কারণ ড্রাগন ফ্লাইয়ের যে মাইগ্রেশন আমি তোমাদেরকে এটা মাইগ্রেশন করানোর সময় একটা লিস্ট দেখাবো সেটা বায়োলজিক্যাল ইমপ্লিকেশনটা কি আসলে এই জন্য এটা এক দেশ থেকে আরেক দেশে যে ড্রাগন ফ্লাই আছে এটা চলে যায় টেকনিকে পর্দা ইকোলজি তার মানে এটা হলো বায়োডাইভার্সিটিকে কনজার্ভ করার জন্য
এরা সাধারণত ভূমিকা রাখে। এজন্য এদেরকে যদি আমি স্টাডি করার জন্য একটা মার্কিং করে দিয়ে দিই আর পরবর্তীতে যদি আবার এটাকে কালেক্ট করি 2-3 মাস পরে, তাহলে আমি বুঝতে পারবো এটা আসলে কতটুকু, এটার উপরে আমি গবেষণা এইভাবে চালাইতে পারবো। আমেরিকাতে যেটা হয়, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে ডার্নার এক ধরনের এই যে ড্রাগন ফ্লাই আছে সেটার উপরে গবেষণা হয়েছে। তারপরে মাঝের যে ছবিটা সেটা হলো মনার বাটারফ্লাই, মনার বাটারফ্লাই এর উপরে ইউএসএ তে কাজ হয়েছে। তারপর হলো যে বিভিন্ন পাখি এখানে দিছে, যে পাখির পায়ের মধ্যে একটা ট্যাগ দিয়ে রাখছে, এগুলা বিশ্বের বিভিন্ন দেশে আসলে কাজ হয়। হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। তারপর বলছে কনসিডার তারপর হলো কনসিডার ফলোইং পয়েন্টস হোয়াইল স্যাম্পলিং। আমাদেরকে যেটা হাউ টু টেক স্যাম্পল, কিভাবে আসলে স্যাম্পল নিতে হবে, হোয়েন টু টেক স্যাম্পল, কখন নিতে হবে, প্রবলেম ডায়াগনোসিস করতে হবে এবং ইনফরমেশন স্যাম্পলিং। এইটা আমাদের ছিল সার্ভেন্ট স্যাম্পলিং এর মধ্যে। তারপর আমাদের যেটা আছে সার্ভেইলেন্স এন্ড ফরকাস্টিং, এটাতে আমি চলে যাচ্ছি। সার্ভে আমি যদি আরেকটা শেয়ার আরেকটা দিতেছি তোমাদেরকে, তোমরা দেখো ইনসার্ট সার্ভেন্ট স্যাম্পলিং। সার্ভেইলেন্স দেখা যাচ্ছে কিছু? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সার্ভেইলেন্সের মধ্যে দেখো আমাদের যেটা আছে সার্ভেইলেন্স, সার্ভেইলেন্সের মধ্যে আমরা যে জিনিসটা আনছি যেটা সার্ভে ডেফিনিশন কি, অবজেক্টিভ কি, কম্পোনেন্টস কি, মেথড অথবা স্টেপস অফ সার্ভেইলেন্স। সার্ভেইলেন্সটা সাধারণত আমরা কিভাবে করে থাকি, তো বলছে হোয়াট ইজ এ বেস্ট সার্ভেইলেন্স। Best surveillance is nothing but the periodical assessment of pest population and their damage. And the damage এবং pest population এর যে periodical assessment, একটা নির্দিষ্ট পিরিয়ডে এর মধ্যে যে assessment করা হয় সেটা হলো insect pest surveillance or watch kept on a pest for the purpose of decision making in pest management. Pest management decision making এর জন্য উদ্দেশ্যে যেটা করা হয় সেটার নাম হলো pest surveillance. Pest surveillance can provide the necessary information to determine the feasibility of a pest control program. একটা pest control প্রোগ্রামের feasibility কে determine করে। Objectives of pest surveillance to determine the early infestation or incidence of pest. একটা পেস্টের ইনসিডেন্স অথবা আর্লি ইনফেস্টেশন অথবা আর্লি ইনসিডেন্স কে ডিটারমাইন করা হয় সার্ভেইলেন্সের মাধ্যমে। তারপর হলো কি আইডেন্টিফিকেশন অর ডিটেকশন অফ সোর্সেস অফ পেস্ট। তারপর 3 নাম্বার টু টেক অ্যাপ্রোপ্রিয়েট পেস্ট ম্যানেজমেন্ট ইন প্রপার টাইম। আমরা যথোপযুক্ত সময়ে আমরা একটা নির্দিষ্ট একদম প্রপার টাইমে সাধারণত পেস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট পেস্ট ম্যানেজমেন্ট টেকনিকে সাধারণত আমি নিতে পারি। এই উদ্দেশ্যে সাধারণত পেস্ট সার্ভেইলেন্স করা হয়। কম্পোনেন্টস অফ পেস্ট সার্ভেইলেন্স। Pest surveillance comprises of three basic components: determination of the level of incidence of pest species. এটা হলো একটা। 2 নাম্বার হলো determination of what laws the incidence will fall. তারপর থার্ড যেটা আছে determination of economic benefits the control will provide. আমি যদি কন্ট্রোলটা নিতে চাই তাহলে আমার ইকোনমিক বেনিফিটস কতটুকু হবে, দ্য কন্ট্রোল উইল প্রোভাইড। কন্ট্রোল আসলে আমার যতটুকু প্রোভাইড করবে তার ইকোনমিক বেনিফিটটা কি হবে সেটা জানার জন্য, ডিটারমিনেশন করার জন্য। আমি আসলে কন্ট্রোল তো করবই পোকা, কিন্তু কন্ট্রোল করলে আমার ইকোনমিক গেইন, ইকোনমিক বেনিফিটটা কত হবে কি হবে সেটা জানার জন্য সাধারণত আমরা সার্ভেইলেন্স করি। মেথডস অর স্টেপস অফ পেস্ট সার্ভেইলেন্স, আমাদের 6টা স্টেপ আছে। তার মধ্যে নাম্বার 1 স্টেপ সার্ভে সাইট এন্ড প্লট সিলেকশন। এটা সাধারণত আমাদের দেশে ডিও করে, আগে ডিএ, কিন্তু ডিএ তো আমাদের দেশে আসলে ওয়েবসাইট গুলো অত স্ট্রং না। আমি এফএতে একটা ওয়ার্কশপ করছিলাম গত বছর, সেখানে আমি ডিএ তে যে প্রকাশনী নিয়ে কাজ করে তাকে আমি জিজ্ঞাসা করছি, সে বলছে যে স্যার দেখেন আমাদের তো এরকম নাই, ওইরকম আসলে আমরা ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হলে ওই ওয়েবসাইটে ফার্দার ইনফরমেশন আমরা পাওয়া যাবে। এনিওয়ে, যেহেতু আমাদের দেশে আসলে এগুলো সুযোগ কম, কিন্তু আমরা মেথড গুলো জানে রাখি যেগুলো আমার পরবর্তীতে আমি যখন কাজ করবো ফিল্ড লেভেলে তখন আমার এই কাজগুলো, এই অংশগুলো আমার এই টপিকগুলো কাজে লাগবে। সার্ভে সাইট এন্ড প্লট সিলেকশন। সার্ভে সাইট এন্ড প্লট সিলেকশনের মধ্যে বলছে দর্শক ডেমনস্ট্রেশন প্লট শুড বি সিলেক্টেড ইন ইচ উপজেলা লেভেল।
উপজেলা লেভেল হলো 10 একর। তারপরে আমার আসবে কি 100 একর ডেমনস্ট্রেশন প্লট ইচ ডিস্ট্রিক্ট লেভেল। উপজেলাতে 10 আর 100 হলো ডিস্ট্রিক্টে। তারপর আমাদের বলছে টু সাব প্লটস অফ দ্য 3 decimal and selected is plot in each unit. দুইটা সাব প্লট আমাদেরকে নিতে হবে ইউনিয়ন লেভেলে। তারপরে বলছে এই যে ইনফরমেশন গুলো পাইলে আমরা এটা সার্ভেলেন্স ফ্রম নাম্বার 1 নাম্বার 1 সার্ভে সাইট প্লট সিলেকশন, এখান থেকে যে আমি ইয়াটা পাইলাম ডাটা পাইলাম should be collected from the surveillance and forecasting unit. সার্ভেলেন্স এর ফোরকাস্টিং যে আছে ডিএ সে তার সাথে তো এই ইনফরমেশন গুলো তারা রেকর্ড করে। তারপর 3 নম্বরে ডাটা অন পেস্ট বেনিফিশিয়াল ইনসেক্টস অফ ক্রপ শুড বি কালেক্টেড এন্ড রেকর্ডেড। এটা খুবই ইম্পর্টেন্ট নাওএডেজ। আমরা যদি কেমিক্যাল ব্যবহার করে ভালো রেজাল্ট পাই কিনা, আমি যদি ন্যাচারাল নেমিকে সেভ করতে না পারি তাহলে কিন্তু আমাদের বায়োলজিক্যাল রেজাল্ট হবে, আসলে কিন্তু উপকারী পোকামাকড় সব মারা যাবে এবং একটা ম্যাচাকার অবস্থা আসলে একটা বিপদ হয়ে যেতে পারে। তারপর আমাদের 4 নম্বরে যেটা আছে সার্ভেইং মেথডোলজি অফ সার্ভে প্লট বলছে রাইস প্ল্যান্টের ক্ষেত্রে সার্ভে শুড বি স্টার্টেড আফটার 7 days of planting till harvesting the crop. 15th and 13th day of every month data should be recorded early in the morning. আমরা সাধারণত early in the morning এ ডাটা আমরা সাধারণত করবো কালেক্ট করবো। সার্ভে should be done diagonally in each plot. This sample should be taken from each plot. প্রত্যেকটা প্লট থেকে 20টা স্যাম্পল নিতে হবে। And data on beneficial insects and pests should be counted and recorded. সেখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যে কটা বেনিফিশিয়াল ইনসেক্ট আছে আর কটা পেস্ট আছে সেগুলোকে আলাদাভাবে কাউন্ট করতে হবে। Incidence of pest infestation should be calculated. ETL and EIL of pest incidence pest population should be calculated. তো এখানে আমি 400 লেভেলটা কি আর এখানে নিজের লেভেল কি এখানে আমরা ডেফিনেশনটা নিয়ে আসলাম সেজন্য দেখাইলাম। 5 নাম্বার হলো ওটা ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার করতে গেলে আমরা যেটা করব ইনফরমেশন অফ দ্য সার্ভেইলেন্স অফ পেস্ট from each উপজেলা level are sent to the district level at the next day of 15th and 13th day of the month. অর্থাৎ 15 তারিখের নেক্সট ডে অফ 15 তারপর 15 তারিখে না দিয়ে তারপরের ডেতে 16 তারিখে আর 30 তারিখ যদি আমাদের মাস হয় তাহলে পরের মাসে মানে 1 তারিখ থেকে আর 31 যদি হয় তাহলে আমাদের কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। Information may be examined and discussed by the deputy director DD of DE accordant. DD সাধারণত ইনফরমেশনকে এক্সামিন করবে যে ঠিক আছে কিনা ডেপুটি ডিরেক্টর। Then those information are sent to the plant protection wing of DE. Plant protection wing এটা আগে ছিল DE একটা পার্ট, এখন কিন্তু এটা প্ল্যান্ট প্রোটেকশন ইনস্টিটিউট হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে সরকার এবং বিভিন্ন সায়েন্টিস্ট এর উপরে কাজ করতেছে। এরা সাধারণত যেটা করে 15th and 20th day in every month সেন্ড করবে। কোথায় সেন্ড করবে? টু দ্য প্ল্যান্ট প্রোটেকশন উইং অফ DE। কোথায় করবে? 5 তারিখে এবং 20 তারিখে, প্রত্যেক মাসে 5 তারিখে আর 20 তারিখে। তাহলে সেই জিনিসটা বোঝা গেল কিনা আমি ওই যে সার্ভেলেন্সে আমার ইয়াটা পাইলাম এটা আমি 20 ধরে তার ডেপুটি ডিরেক্টর অফ ডিডি যেটা আছে তার নজরে আনতে হবে এবং সে সাধারণত এটা ঠিক করবে। দেন দোজ ইনফরমেশন আর সেন্ট টু দ্য প্ল্যান্ট প্রোটেকশন উইং অফ ডিএ। এটা হলো 15th and 20th এটা তো বলা হয় যে দিস ইনফরমেশন আর এক্সামিন্ড এন্ড অ্যানালাইজড বাই দ্য স্পেশালিস্ট। তারা তখন অ্যানালাইজ করবে এবং পরবর্তীতে ডিসিশন তারা দিবে। তো এটা হচ্ছে কি 5 নাম্বার হলো। 6 নাম্বার হলো ফোরকাস্টিং। আর ফোরকাস্টিং করতে গেলে ফোরকাস্টিংটা কি অন দ্য বেস অফ দ্য ইনফরমেশন। আমরা জানি যে ওয়েদার ফোরকাস্ট কোথায় সাধারণত করা হয়? টেলিকাস্ট করা হয় কোথায়? বলছে টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে, পোস্টারে, লিফলেটে বাই সাজেস্টিং দ্য ফার্মার্স ফর অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল মেজার। যখন আমাদের দেশে বন্যা হয় তাহলে বন্যা আমরা ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হয় যে আপনি এই উপস্থিতি রাখেন পূর্ববারে দেখেন আপনি শুকনা জাতীয় খাবার সাথে রাখবেন, তারপর পানির বোতলের সাহায্যে পানি রাখবেন অথবা পানিকে আগে জমাই নেবেন যাতে বন্যা কবলিত এলাকা যদি হয় যাতে সমস্যা না হয়। তো এটা মিডিয়াতে সাধারণত দিতে হবে। এটা হলো আমাদের হলো ফোরকাস্টিং। আর ফোরকাস্টিং এর মধ্যে কি আছে ডেফিনিশন কি গোলস কি টাইপস কি? ফোরকাস্টিং কি বলছে? ইট ইজ অ্যান অ্যাডভান্স নলেজ অফ দ্য প্রবাবল precipitation outbreak in a crop for planning the
but also get the best advantage of the pest control measures of the forthcoming infestation of pests. Forecasting are being done based on the population studies, studies on the pest life history, and field studies of the effect of climatic factors on the pest and environment. এই ফোরকাস্টিং এগুলো ভিত্তি করে সাধারণত আমাদেরকে ফোরকাস্টিং এর কাজটা করতে হয়। Forecasting service is voltage to predict the forthcoming infestation level of the pest. This knowledge is essential in justifying the use of the control measures. To find out the critical stage at which the application of insecticide would afford maximum protection. ক্রিটিক্যাল স্টেজটা পোকার ক্রিটিক্যাল স্টেজটা আমাদেরকে জানতে হবে, যে স্টেজে সাধারণত আমরা ইনসেক্টিসাইড স্প্রে করলে আমরা উইল গেট দ্য বেটার রেজাল্টস। তাহলে আমাদের টাইপস অফ ফোরকাস্টিং কি? একটা হলো শর্ট টার্ম ফোরকাস্টিং, যেটা 1 to 2 সিজন ব্যাপী হয়, বলছে কভার পার্টিকুলার সিজন অর সাকসেসিভ সিজন এন্ড ইট ইজ বেসড অন দ্য সিম্পল স্যাম্পলিং। লং টার্ম যেটা হয়, এটা ওয়েদারের সাথে আসলে পসিবল ইফেক্ট অফ ওয়েদারের সাথে বেসিস করে সাধারণত এটা তৈরি করা হয়। এটা ছিল আমাদের, এই এতটুকু ছিল আমাদের কি, আমাদের সার্ভেইলেন্স। এখন যেটা আছে সেটা হলো আমাদের এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা আরেকটা স্লাইড শেয়ার করব, সেটা হলো আমাদের মনিটরিং এর মাধ্যমে স্যাম্পলিং। বুঝছো? মনিটরিং এর যেটা আমরা পোকাটা দেখতেছি অ্যাবান্ডেন্স, এটাই স্যাম্পলিং। মনিটরের আর খুব বেশি কিছু নাই, ওটা ওই স্যাম্পলিং এর সাথেই সাধারণত চলে যায় আর কি। এখন আমরা যেটা দেখবো এটা হলো মাইগ্রেশন। একটু দেখো যে স্লাইড দেখা যায় কিনা, তোমাদের এখানে ভিডিওটা চলে কিনা তোমরা আমাকে বললে তো। ভিডিওটা চললে তো ভালো, না চললে তো কিছু করার নাই। এটা ভিডিও দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের যেটা আছে সেটা হলো, আমরা যে ভিডিওটা দেখালাম এটা হলো মনার বাটারফ্লাই মাইগ্রেশন। আমি তোমাদেরকে বলছিলাম যে তিনটা, সেটা হলো যে ডানার ইনসেক্ট যদি আমরা বলি, তারা বলছে যে এক ধরনের ড্রাগন ফ্লাই আছে যেটা তোমার সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকাতে মাইগ্রেট করে। এদের বায়োডাইভার্সিটির উপরে পজিটিভ ইমপ্লিকেশন আছে, যেটা আমি সামনের দিকে তোমাদের দেখাবো। তো বলছে ইমিগ্রেশন আর মাইগ্রেশনের মধ্যে আসলে পার্থক্য। Immigration is a word that means moving to a country permanently. Immigration. And migration is a word that means moving to a place momentarily. এটা একটা মোমেন্টের জন্য আসলে এরা মাইগ্রেট করবে, একখান থেকে আরেকখানে যাবে। আবার যখন তাদের অফ সিজন চলে আসবে, তাদের ফেভারেবল এনভায়রনমেন্ট চলে আসবে, তখন তারা মুভ করে আবার আগের পরিবেশে চলে আসবে। যেটা আমরা মনার বাটারফ্লাইয়ের ক্ষেত্রে, আমি তোমার ভিডিওটা পরে ব্যাখ্যা করতেছি। আমি তোমার হইলো মেক্সিকোর একটা ইয়া, যেটা আমাদের সেন্ট্রাল আমেরিকা। মাইগ্রেশন ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাডাপটিভ ট্রাভেলিং। এই কথাটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো।
এটা আসলে ইউএসএ তে মনার বাটারফ্লাই প্রত্যেকটা ঠান্ডার সময় তারা নর্দার্ন থেকে সাধারণত সাউদার্নের দিকে মুভ করে। মাইগ্রেশন ইজ ডিফাইন্ড এজ অ্যাডাপটিভ ট্রাভেলিং, মানে এটা অ্যাডাপ্টেশন হয়ে গেছে। প্রতি সিজনেই যখন সিজন আসে তখন তারা সাধারণত উত্তর থেকে দক্ষিণে ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা সাধারণত উত্তর থেকে নিউ ইয়র্ক থেকে অথবা হলো কানাডা এবং নিউ ইয়র্কের মাঝখানে যে জায়গা আছে সেইখান থেকে সাধারণত মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে সাধারণত তারা চলে যায়। মাইগ্রেশন ইজ নট অনলি মিনস অফ এসকেপ কারণ আনফেভারেবল মুভমেন্ট। তারা ঠান্ডার সময় চলে যায় মানে কি তারা এসকেপ করে ফ্রম আনফেভারেবল। তাদের আসলে ঠান্ডা তো ফেভারেবল না, যেহেতু ইনসেক্ট হলো পলিক্লোথার্মিক ইনসেক্ট। তো পলিক্লোথার্মিক মিনস হলো তাদের পলিক্লোথার্মিক মিনিং হইলো যে তারা মাইগ্রেশন তোমার হলো যে তাদের বডি টেম্পারেচার, তাদের ইনসেক্টের বডি টেম্পারেচার চেঞ্জ ডিউ টু এনভায়রনমেন্টাল টেম্পারেচার। তার মানে যদি তারা গরম হয় তারা বেশি গরম ফিল করে, তারা যদি ঠান্ডা হয় তাহলে একদম শরীর ঠান্ডা হয়ে যায়। তো এইরকম যখন হয় তখন সেটাতে এসকেপ করবে, তারা কি ঠান্ডার সময় তারা এখানে থাকে তো মারা যাবে। এজন্য তারা যেখানে ওয়ার্মার টেম্পারেচার আছে সেদিকে চলে আসে, সাগরের কাছাকাছি ওয়ার্মার টেম্পারেচার আছে, এজন্য তারা সাধারণত দক্ষিণ উত্তর পূর্ব থেকে শুরু করে, উত্তর পূর্ব দ্য সিটি অফ নিউ ইয়র্ক অথবা কানাডা, সেখান থেকে এরা সাধারণত মাইগ্রেট করে চলে আসে কোথায়? মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা দেশ মেক্সিকোতে সাধারণত চলে আসে। এবং কিছু কিছু জিনিস আছে ক্যালিফোর্নিয়ার ওই পাশ থেকেও আসে, আমি তোমাদেরকে সামনে ছবি দেখাবো বুঝতে পারবা। বাট এ পজিটিভ ফ্যাক্টর ডিসপারশন ওভারঅল অ্যাভেলেবল হ্যাবিটেটস। এন্ড হ্যাবিটেটস এই একটা জিনিস দেখো, এটা নেচার সায়েন্স ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নিউ ওয়ার্ক, যেটা এর আগে কেউ কাজ করে নাই। সেই রকম রিসার্চের ইনফরমেশন সাধারণত সায়েন্স 313 বলছে 2006 সালের আগস্টে 11 আগস্ট 2006 সালে ভলিউম নাম্বার 313 তে তারা সায়েন্স এই সায়েন্স নামক এই জার্নালে সাধারণত তারা এইটাকে প্রকাশ করছে। তো ইন্টারেস্টিং হলো যে এটা হলো বায়োমাস অফ মাইগ্রেটিং অ্যানিমালস। তারা সাধারণত নেচারে কি পরিমাণ বায়োমাস তারা এড করে, আমি তোমাদের বলছিলাম টার্নার ইনসেক্টের মধ্যে আমরা শুধু ইনসেক্টের অংশটাকে দেখবো, ম্যামালসের অংশ আমাদের দরকার নাই, কারণ ম্যামালস এর সাগরে পাওয়া যায়। যারা ম্যামালস নিয়ে গবেষণা করে তিমি কোথা থেকে কোথায় চলে যায়। এবং বার্ডস এর ক্ষেত্রেও কিছু হইছে, স্যান্ড হিল ক্রেন, যেটা লেসার স্যান্ড হিল ক্রেন। আমরা সাধারণত যেহেতু ইনসেক্ট নিয়ে কাজ করি, আমরা ইনসেক্টে থাকি। ইনসেক্টের মধ্যে ডানা যেটা ড্রাগন ফ্লাই তোমাদের বলছিলাম, লোকেশন হলো আর্জেন্টিনা। এরা সাধারণত সাইজ অফ হার্ড, এরা সাধারণত 4 থেকে 6 বিলিয়ন পর্যন্ত থাকে সোয়ার্মার ফ্লক। এরা বায়োমাস বলছে 4000 টন পর্যন্ত বায়োমাস তোমার পরিবেশে অ্যাড করে। মনার বাটারফ্লাই যেটা একটু আগে তোমরা ভিডিও দেখলে, এটা উইন্টার গ্রাউন্ডস ইন মেক্সিকো। উইন্টারের সময় তারা মেক্সিকোতে চলে আসে। এরা 100 to 200 মিলিয়নস, এরা সাধারণত অনেক থাকে, 100 to 200 মিলিয়নস। কোটি 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 তোমার হলো মনার বাটারফ্লাই সাধারণত তোমার মেক্সিকোতে চলে আসে। এটা 40 থেকে 80 টন বায়োমাস তারা শুধু যদি ছোট পক্ষে অল্প পরিমাণ বায়োমাস তাদের মাধ্যমে তারা পাতা যে পরিমাণ পাতা যে আছে তার মল আছে, মল তোমার মাটিতে পড়ে এই বায়োমাস অ্যাড করার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তারপর আমাদের ডেজার্ট লোকাশন গারিয়া আফ্রিকাতে আছে, মিডল ইস্ট এশিয়া, মিডল ইস্ট এশিয়া। 10 to the power 9 থেকে 10 to the 11 এই পরিমাণ তাদের হলো সাইজ থাকে। এবং এরা সাধারণত লক্ষ লক্ষ ডেজার্ট লোকাশে একসাথে মাইগ্রেট করে। কেকেনায়ের আমাদের একটা বই আছে, বইয়ের মধ্যে যদি তোমরা দেখো যে একটা ছবি দেওয়া আছে যে অন্ধকারের মেঘের মতো তোমার হলো যে তারা একসাথে সোয়ার্ম করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যায়, এবং যেখানে যায় বলে ক্রপের উপরে তারা সেটেল হয়ে বসে যায়। বলছে ওইখানে
নাথিং ইজ লেফট ওভার উইদাউট স্টেমস এর আর কিছু থাকে না, পাতা ফল সমস্ত কিছু খাই শেষ করে দেবে। এরা বলছে যে এরা তোমার হলো যে 2 লক্ষ টন পর্যন্ত বায়োমাসকে অ্যাড করতে পারে। আমাদের জন্য খুবই ভালো খবর যে এরা সাধারণত এই কাজগুলো করে এবং এর উপরে কিন্তু অলরেডি রিসার্চ হচ্ছে এবং পাবলিশড ব্যাপার। তোমাদেরকে আমি যেটা দেখালাম এটা অলরেডি পাবলিশড। এই যে দেখো তোমরা একটা জিনিস, এই যে লোকাস্ট, এই যে দুইটা ছেলে দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে দেখা যায়, গড়বাড়িও দেখা যায় না, তাহলে কি পরিমাণ আসলে থাকে। আমরা যে বলছি একসাথে তারা মাইগ্রেট করে, যে একসাথে মাইগ্রেট করে তারা সাধারণত কত আছে 10 to the 9 থেকে শুরু করে 10 to the 11 পর্যন্ত, এবং এরা সংখ্যা এত বেশি যে 2 লক্ষ টন পর্যন্ত, অর্থাৎ 2 লক্ষ মেট্রিক টন পর্যন্ত বায়োমাসকে তারা প্রকৃতিতে অ্যাড করতে পারে। আর আমাদের যেটা মনের বাটারটা একটু আগে দেখানো হলো সেটা হলো এইরকম, তোমার হলো যে লক্ষ লক্ষ কোটি কোটি তোমার হলো যে মনের বাটার সাধারণত তোমার হলো যে মেক্সিকোতে যায় এবং ওইখানে যে ফরেস্ট এরিয়া আছে সেখানে তারা খাওয়া দাওয়া করে এবং বায়োমাস অ্যাড করে। বলছে এই যে মনার বাটারফ্লাই মাইগ্রেশন আসলে কে আসলে রিসার্চ করছে, তো বলছে স্টাডিড বাই লিঙ্কন ব্রোয়ার। দে আর কমন throughout North America during of the Trans-Volcanic Range in California. তোমাদের একটু আগে যে কথাটা বলতেছিলাম, যারা সাধারণত ক্যালিফোর্নিয়া যে ট্রান্স-ভলকানিক রেঞ্জ এন্ড ক্যালিফোর্নিয়ার সামনে ছবি আছে, ছবিটা আমি দেখাবো তোমাদের। কারণ এটা শুধু নর্দার্ন পার্ট থেকে, নর্দার্ন এবং ইস্টার্ন পার্ট থেকেই সাধারণত মাইগ্রেট করে না। এরা সাধারণত তোমার হলো যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপে ট্রান্স-ভলকানিক রেঞ্জ আছে ক্যালিফোর্নিয়াতে, সেখান থেকেও সাধারণত মাইগ্রেট করে, যেহেতু এটা উত্তরের পার্ট, এখানে কিন্তু তোমার ঠান্ডা হয়। এটা ওভার উইন্টারিং সাইটস দে ক্লাস্টার টুগেদার এন্ড রোস্ট ইন ট্রিজ, রোস্ট করে ফেলে, আর ও ওএসটি রোস্ট, আমরা রোস্ট করি না, ওদের ফেসবুকে রোস্টিং করছে, মানে একাধিক গাড়িছে। আমাদের কিছু ব্লগার আছে না, এরা ফেসবুকে বিভিন্ন জনকে রোস্ট করে, রোস্টিং মানে এলা নিঃশেষ করে দেওয়া, খাওয়া দাওয়া করা, তাদের আসলে কোনো কিছু থাকে না। ওভার উইন্টারিং সাইটে যে ক্লাস্টার টুগেদার, যেখানে আসলে যে অবস্থান করবে সেখানে তারা একত্রে থাকতে এবং রোস্টেড ট্রিজ খায় শেষ করে দেয়। এরা সাধারণত কোন ধরনের ট্রিজ খায়, বলছে তারা একটা ট্রিজ খায়, সেটা হচ্ছে বাঘ। Other population in the tropics are not migratory. Tropics যারা আছে তারা not migratory, তারা সাধারণত migrate করে না। Monarchs specialize in milkweed and their migration patterns have evolved to exploit these resource which is only available for a short time. তারা সাধারণত যারা মাইগ্রেশন করে তারা পাখায় ভর করে উঠতে 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 এক স্টেট থেকে আরেক স্টেট চলে যায়, আরেক স্টেট থেকে আরেক স্টেটে চলে যায়। এইভাবে তারা উন্নত করতে তারা যেটা করে সেটা তারা খাবার খায়। খাবারটা এক্সপ্লোর করে কি, সেটা হচ্ছে মিল্কউইড নামে একটা প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের পাতাকে তারা খায়, একদম স্পেসিফিক, তাছাড়া অন্য কিছু তারা খায় না। Southbound monarchs to make a single journey south end up in Mexico. সাউথবাউন্ড মনার্ক বলছে যে যারা সাউথের দিকে চলে আসবে তারা তো সিঙ্গেল জার্নি। খুব ইন্টারেস্টিং ঘটনা। আমরা যদি পোকার লাইফ সাইকেল দেখি, পোকার লাইফ সাইকেলের মধ্যে সাধারণত বলছে তারা সিঙ্গেল জার্নি করে, অর্থাৎ তার মানে বিজ্ঞানীদের বিষয়টার উপরে রিসার্চ করার কারণ হলো যে তারা যখন দেখছে যে তারা সিঙ্গেল জার্নি করে, তার মানে এটা যদি ঠান্ডাটা সাধারণত 4 মাস থাকতো অথবা 6 মাস থাকতো, বিদেশে সাধারণত 5 থেকে 6 মাস পর্যন্ত ঠান্ডা থাকে। ঠান্ডার মধ্যে তার লাইফ সাইকেল যদি তোমার হয় 30 দিন, তাহলে 30 দিনের মধ্যে এত শর্ট লাইফ সাইকেল আছে, লাইফ সাইকেল 30 দিনের মধ্যে তারা ম্যাক্সিমাম ধরুন উত্তর এবং পূর্ব ইউএস এর পূর্ব অংশ থেকে, উত্তর এবং পূর্ব অংশ থেকে এরা সাধারণত মাইগ্রেট করে মেক্সিকোতে চলে আসতো। মাইগ্রেট করার সময় 1 মাসের মধ্যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলে। তা এদের বিজ্ঞানীদের বিষয় হলো এটাই যে এরা সাধারণত এত অল্প সময়ের মধ্যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলতেছে, কিন্তু ইন্টারেস্টিং হইলো এরা কিভাবে আসলে ওই অংশটাকে চিনে যেখানে তাদের যাই আসলে অবস্থান করতে হবে, এবং তারা যখন আবার ব্যাক করে আসে তখন তারা তাদের যে মাদার যারা দঙ্গল নিয়ে তারা গেছিল, তোমার সাউথ বাউন্ডে চলে গেছিল পূর্ব এবং উত্তরের অংশ থেকে, ঠান্ডার কারণে তারা মেক্সিকোতে চলে গেছিল, তারা পথের মধ্যে মারা যায়।
কিন্তু বিজ্ঞানীদের বিষয় হলো যে তাদের তো বাবা মা মারা গেছে, তাহলে তাদের সন্তানরা কিভাবে আবার পূর্বপুরুষের জায়গায় যেয়ে তারা আশ্রয় নেয়? এগুলার বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল টক আছে, এই টকের ফলে তোমার হলো এগুলার কিছু ব্যাখ্যাও দিচ্ছে, আমি সামনের দিকে তোমাদের দেখাই দিচ্ছি। মনার্কস আর গ্রেট কনসার্ন ইন টার্মস অফ কনজারভেশনের ক্ষেত্রে যে মিল্কউইড নামে যে আমরা কমন যে ইয়াটা দেখছি, এইটার পাতা সাধারণত সে খায়। তারপরে আমাদের মেথডস অফ স্টাডিং মাইগ্রেশন, মাইগ্রেশনকে আমি কিভাবে স্টাডি করব? এক নম্বর হলো ডাইরেক্ট ভিজুয়াল অবজারভেশন এন্ড কাউন্ট। টোপোগ্রাফি, ভূমির যে বন্ধুরতা আছে, গ্লাইডার, but it is difficult to observe as they fly too high or they move at night. তারা যদি অনেক উপর দিয়ে যদি তারা ফ্লাই করে, তাহলে আমি সাধারণত এটাকে রেকর্ড করতে পারি না। বলে ইউজ অফ ন্যাচারাল মার্কার, আর কার্ডেন অলিস নামে এক ধরনের মার্কার আছে যেটা মনার বাটারফ্লাই ব্যবহার করা হয়। আমার বডিতে যদি লাগাই দেওয়া হয়, এটা থেকে আমরা কিন্তু পরবর্তীতে আবার এই ইনসেক্টগুলোকে ধরতে পারি এবং তাদের মাইলেজ, তারা কত পথ অতিক্রম করছে সেটা বুঝতে পারি। ট্র্যাপিং করতে পারি, লাইট ট্র্যাপ অথবা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি যদি আমাদের অ্যাভেলেবল থাকে, দেন উই ক্যান ইউজ। মার্ক এন্ড রিক্যাপচার মেথড, একটু আগে তোমাদেরকে যেটা দেখাইলাম সেটা মার্ক এন্ড রিক্যাপচার মেথড। তারপর হলো কি ট্র্যাকিং মাইগ্রেন্ট, radar diode যে আছে, tracking of the path, tracking the path of the animal over long distances has been the primary obstacle. আর ফাইনালি যেটা আছে সেটা হলো ল্যাবরেটরি মেথডে আমাদের ছয়টা মেথড আছে ফর স্টাডি মাইগ্রেশন। 6 নম্বর মেথড হলো ফ্লাইট মিলে। ফ্লাইট মিলে আমি বিদেশে আমাদের ল্যাবে ছিল, আমরা দেখে আসছি ফ্লাইট মিলে আসলে কিভাবে কাজ করে, সেটা হলো, এবং এটাতে সাধারণত ইনসেক্ট মাইগ্রেশন স্টাডি করা হয়। তারপরে আমাদের যেটা মনার বাটারফ্লাই করছি বা বলছি যে এটা মাইগ্রেশন ইজ দা ফেনোমেনন মেইনলি অ্যাক্রস নর্থ আমেরিকা where the subspecies genus Flexibus migrates its summer and autumn to and from overwintering sites on the west coast of California or mountainous sites. মিচুয়াকান, তোমাদের যে ভিডিওটা দেখানো হয়েছিল সেটা ছিল মিচুয়াকানের ভিডিও। এটা মেক্সিকোতে অবস্থিত, ইন সেন্ট্রাল মেক্সিকো, মধ্য মেক্সিকোতে অবস্থিত। আর আদার সাবস্পেসিস পারফর্ম মাইনর মাইগ্রেশন অর নন অ্যাট অল। অন্যান্যগুলো সাধারণত মনার বাটারফ্লাইয়ের অন্যান্য স্পেসিসগুলো সাধারণত মাইগ্রেট করে না বা মাইনর মাইগ্রেশন। যেটা করে সেটার নাম কি? ড্যানাস ফ্লেক্সিপাস। ড্যানাস ফ্লেক্সিপাস হলো আমাদের মনাল বাটারফ্লাই সায়েন্টিফিক নেম, যেটা সাধারণত মাইগ্রেশন সম্পন্ন করে। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলো মাইগ্রেশন, কারণ ইট হ্যাজ পজিটিভ ইমপ্যাক্ট অন দ্য কনজারভেশনের উপরে তাদের পজিটিভ ইমপ্যাক্ট আছে। তারপরে আমরা যে দেখছি যে মিচুয়াকান মেক্সিকোর মধ্যে যেটা দেখাইছে, এটা তো ভিডিও থাকার কারণে খুব তাড়াতাড়ি চলে গেছে। তারপর আমি একটা স্টিল ছবি, একটা ফিক্স ছবি একটা ডাউনলোড করে এখানে অ্যাড করছি যে যখন তারা মাইগ্রেশন করে তাদের হইলো যে কি পরিমাণ দেখা যায় তাদের এই যাত্রা পথে একসাথে যখন তারা মাইগ্রেশন করে। লক্ষ লক্ষ কোটি কোটি তোমার হলো মনার বাটারফ্লাই একসাথে মাইগ্রেশন করে মিচুয়াকান মেক্সিকো, সেন্ট্রাল মেক্সিকোতে যায় ওই ফরেস্টে যায় আশ্রয় নেয়। এখন আমাদের যেটা আছে তোমাদেরকে যদি একটু বলি, আমাদের যদি ইউএসএ ম্যাপটা আমরা দেখি, ম্যাপের উপরের দিকে কানাডা, তার মানে উত্তরে কানাডা। ইস্টার্ন মাইগ্রেশন, একটা ইস্টার্ন মাইগ্রেশন আর একটা ওয়েস্টার্ন মাইগ্রেশন। খুবই ইম্পর্টেন্ট। আমি যখন সিয়াটলে ছিলাম, ইউএসএ তে সিয়াটল এবং বোস্টন অরিগনে, সিয়াটলের পাশে মানে অন্য আরেকটা স্টেট ছিল, তারপরে হইলো তোমার ক্যালিফোর্নিয়া। তো এটা সাধারণত কি হাই এলটিটিউড। ক্যালিফোর্নিয়া কিন্তু তোমরা জানো কিনা, যেহেতু এটা হাই এলটিটিউড সাগরের কাছাকাছি না, এজন্য বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় এগুলো সাধারণত একটু কম হয়। এজন্য আমাদের বেশি বড় বড় জায়ান্ট যে কোম্পানিগুলো আছে যেমন গুগল, তাদের হেড অফিস কিন্তু ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। কারণ এটা হাই এলটিটিউড, ঠান্ডার পরিমাণ বেশি হয়, কিন্তু ঝড় বৃষ্টি এগুলো সাধারণত একটু কম হয়। তো এইখানে যেটা আছে দেখো, ইউনাইটেড স্টেটস এর এই যে ওয়েস্টার্ন মাইগ্রেশন উইন্টারিং সাইট যেটা আছে, এখানে দেখো এই যে ট্রান্স ভলকানিক রেঞ্জ হলো মেক্সিকোতে যে উইন্টারিং সাইট, এইখানে এসে উইন্টারের সময় তারা এখানে এসে জমা হবে। এখন যেটা আছে সেটা হলো ওই যে তারা বলছে যে কানাডা অথবা
তোমার হলো এখানে কাহিনী যেটা হবে সেটা হবে তোমাদের আলাস্কা, সেদিক থেকে তারা মাইগ্রেট করে, ওয়েস্টার্ন মাইগ্রেশন, এরা সাধারণত ট্রান্সভলকানিক রিজন এখানে চলে আসে। মনার ব্রিডিং রেঞ্জ ইন ইউএসএ, ইউএসএ এন্ড কানাডা। ইউএসএ এন্ড কানাডাতে যেটা দেওয়া আছে হলো নীল কালারে দেওয়া আছে, এখান থেকে তারা সাধারণত এটা হলো তোমার হলো ব্রিডিং রেঞ্জ, এরা সাধারণত খায় দায় এবং ব্রিডিং করে এই জায়গায় সংখ্যায় বাড়ায়। And northern range of milkweed habitat, যেটা বলা হয়েছে যে তোমার দাগ দাগ আছে কানাডার সাথে, এইখানে কিন্তু প্রচুর পরিমাণ তোমার মিল্কউইড আছে, যে মিল্কউইড হলে তারা মনোফ্যাগাস, তার মানে মনো, তারা সাধারণত একটা তারা ফাইটোফ্যাগাস, অবশ্যই ফাইটোফ্যাগাস, কিন্তু সিঙ্গেল প্ল্যান্টকে তারা সাধারণত খাইতে পারে, মাল্টিপল প্ল্যান্ট খাইতে পারে না। আর হলুদ যে দাগগুলো দেখতেছে, হলুদ দাগগুলো মাইগ্রেশন রুট। আমি সামনের দিকে আরেকটা দেখাচ্ছি, দেখাইলে তোমরা আরেকটা ক্লিয়ার হবে। এখান থেকে যেটা আছে সেটারও আমরা উঠে দিচ্ছি। এখানে সামার এবং উইন্টার বলা আছে। স্প্রিং এ, এই যে স্প্রিং এর ছবিটা দেওয়া আছে, স্প্রিং এ কিভাবে আসলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। দেখো সে 25 বছর বয়সে গেছিল, তাই না? এটা করাচ্ছিলাম এইটাই। অনুসন্ধান শেষে তারপর যেটা আছে দেখো, এখানে যেটা আছে নন মাইগ্রেশন রুট, যেটা তোমার হলো যে পসিবল মাইগ্রেশন রুট। এখানে তোমার হলো যে নর্থ আমেরিকা থেকে যে চলে আসতেছে মনার বাটারফ্লাই এর সে রুটটা দেওয়া হয়েছে। তারপর আছে 1 নাম্বার 2 নাম্বার 3 মনার বাটারফ্লাই মাইগ্রেশন কখন থেকে আসলে স্টার্ট হয়। তোমরা যদি ছবিগুলোর নাম্বার এবং তীর চিহ্নগুলো দেখো ছবিতে, তাইলে বুঝতে পারবে। বলছে প্রথম হলো মার্চ, মার্চ হলো কি, প্রথম হলো মার্চ, মার্চ থেকে, মার্চ থেকে যেটা হয়, মার্চ হলো এই যাত্রা শুরু হইল, মার্চ হলো যাত্রা শুরু হইল। তো এইখানে মার্চ তো হইলো শীত চলে গেছে, তার মানে তারা আবার এই মেক্সিকো থেকে মাইগ্রেট করে উল্টা যাবে, সেটা হলে সে তার আবার যেখান থেকে আসছিল সেখানে চলে যাবে, সেখানে যাওয়া শুরু করছে। 2 নম্বরে দেখো এপ্রিল, এপ্রিলে সাধারণত আরেকটু বাড়ছে, কারণ এখানে তো ঠান্ডা তখন কমে যাচ্ছে, তখন তার পূর্ববর্তী জায়গায় আবার ফেরত যেতে হবে, এজন্য সে সাধারণত মাইগ্রেট করে। এন্ড অফ এপ্রিল, এপ্রিলের এন্ডে সাধারণত কি হয়েছে, 3 নাম্বার আরেকটু তোমার চলে গেছে, এখানে ট্রান্সভলকানিক রেঞ্জ থেকেও তোমার হলো ইউএস ইয়ার দিকে, কানাডার দিকে যে আছে ক্যালিফোর্নিয়ান কানাডা, এটা খুব কাছাকাছি। তো এইখানে তোমার হলো যে মাইগ্রেশনটা চলে যায়। 4 নাম্বারে দেখো এপ্রিল এবং জুনে সাধারণত এরা অনেক দূর, আমাদের যেখান থেকে আসছিল সেখানে চলে যায়, কারণ তখন তোমার গরম পড়া শুরু হয়। তারপর পাশে দেখো জুন টু আগস্ট, সাধারণত এইরকম জুন টু আগস্ট একদম আগে যে রিজিয়ন ছিল ওই রিজিয়নে যায়। মিস দিব, তাই এখানে পড়াই দিব আবার কয়েকদিন। তারা যখন শীত পড়া ঠিক শুরু আছে, হয়, থাকো তাহলে। তখন আবার উল্টাইয়া আমাদের এইভাবে সাধারণত তারা মাইগ্রেশন হ্যাঁ করে, হ্যাঁ, কালকে আসবো না এমনিতেও। মাইগ্রেশন করে। তো বলছে ইমপ্লিকেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার, আসলে এটার পজিটিভ ইফেক্ট কি বলছে, ইনক্লুডিং ক্যাটাস্ট্রফিক লসেস অফ দ্য ক্রপস। বলছে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমাদের ইমপ্লিকেশন কিছু লস হয়। দ্য স্প্রেড অফ পলিনেশনের সাথে তাদের হলো পজিটিভ ইমপ্লিকেশন আছে। তারপর আমাদের যে আছে, আমাদের এই যে পজিটিভ ইমপ্লিকেশন ছিল, তারপরে আমাদের আসলে আমাকে বসেছে রিগার্ডিং দিস মাইগ্রেশন, দ্যাট উই ক্যান গিভ দ্য অ্যানসার। আমাদের যে কয়েকটা জিনিস ছিল আমরা খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে থ্যাঙ্কস আ লট। আমি আসলে এখানে